হ্যালো বাচ্চারা, রসায়ন প্রথম পত্রে আজকে আমাদের দ্রাব্যতার লেকচার 7 হওয়ার কথা ছিল, কিন্তু নেটের কারণে আমাদের লাইভ ক্লাসটা আমরা নিতে পারিনি। তো আমি অলরেডি একটা ছোট লাইভ ভিডিওতে বলে দিছিলাম যে জিনিসটা আমরা রেকর্ডেড দিব। এর কারণ হচ্ছে আমাদের যাতে ক্লাসের মিস শিডিউল না হয় এবং এই প্রসেসটা লেন্দি না হয়। আমি এই ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিচ্ছি এবং এর পরবর্তী ইনস্ট্রাকশন কি থাকবে সেটা ক্লাসের লেটার পার্টে থাকবে ইনশাল্লাহ। বলে রাখি, গত ক্লাসটা না করলে, লাস্ট যেই ক্লাসটা আমরা করছি দ্রাব্যতার, ওইটা না করলে এটা করতে পারবা না, মানে এটা বুঝবা না। এবং আজকের ক্লাসটা না করলে নেক্সট যেই ক্লাস আসবে সেই ক্লাস বুঝবে না। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা বাদ দিয়ে আরেকটাতে যাওয়া যাবে না, ঠিক আছে? তো গত ক্লাসটা করবা, তারপর এটা করবা, তারপর নেক্সট ক্লাস করবা, এটা যেন মিস না হয়। হ্যাঁ, ওকে। তো চলো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ দেখছিলাম, তাই না? আজকেও আমরা ওই দ্রাব্যতার গুণাঙ্কের ম্যাথ দেখছিলাম, আজকেও আমরা দ্রাব্যতার গুণাঙ্কেরই ম্যাথ দেখবো। আমরা বোর্ডের কোশ্চেন সলভ করতে পারিনি গত ক্লাসে, তো আজকে আমরা কিছু ম্যাথ আছে এগুলা দেখবো, দেখে বোর্ডে যেসব কোশ্চেন আসছে সবকিছু সলভ করব, ঠিক আছে? এরপরে দেখবো সামনে আগানো যায় কিনা। তো আসি আমরা প্রথম ম্যাথটা দেখি। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেট, এই যে এটার দ্রাব্যতার গুণফল দেয়া আছে। ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতার গুণফল দেয়া আছে। দ্রাব্যতার গুণফল কত দেয়া আছে? 2.34 × 10⁻⁻৯ মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এবার বলছে প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে, প্রতি 100 ml দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট আছে? কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট আছে, ঠিক আছে? কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট আছে? তো আমাদের দেয়া আছে কি ভাইয়া? দেয়া আছে হচ্ছে কেএসপি দেয়া আছে, কেএসপি দেয়া আছে, ঠিক আছে? এইখানে আমাদেরকে একটা দ্রবণ দেওয়া আছে 100 ml, সেখান থেকে আমাদের বের করতে বলছে কি, যে কত গ্রাম ডাব্লিউ বের করতে বলছে, ঠিক আছে? তো যেহেতু কেএসপি দেয়া আছে, আমরা শুরুতেই দ্রাব্যতাটা বের করে নিব, ঠিক আছে? তো আমাদের এটা কোনটা? ওস্তাদকে এ হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট। এটা ভাঙে কিভাবে ভাইয়া? ক্যালসিয়াম অক্সালেট C2O4, এটা ভাঙে হচ্ছে ক্যালসিয়াম 2+, সাথে হচ্ছে অক্সালেট 2-, তাই না? C2O4 2-, এইটা, তাই না? তাহলে এটা বেসিক্যালি কি একটা এ বি টাইপের যৌগ না? এটা হচ্ছে একটা এ বি টাইপের যৌগ, এটা একটা এ বি টাইপের যৌগ, তাই তো? এবং এটার প্রসেসটা আমরা জানি, তোমাদেরকে আমি লাস্ট দিন করাইছিলাম যেটা কেএসপি কিভাবে নির্ণয় করতে হয়। এটাও এস, এটাও এস, তাহলে দুইটা যদি এস হয় তাহলে কেএসপি, এখান থেকে কেএসপিটাই এ বি টাইপের যৌগের ক্ষেত্রে আমরা কেএসপি কি শিখছিলাম? কেএসপি শিখছিলাম হচ্ছে এস স্কোয়ার, তাই না? লাস্ট দিন আমরা যখন একের পর এক ম্যাথ করতেছিলাম তখন তোমরাই বলতেছিলে যে ভাইয়া এবার শর্টকাটে করেন, আমরা এই প্রসেসটা পারবো। তো আমি ওখান থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, ওকে। তো এবার আমাদেরকে দেখো কেএসপির মান দেওয়া আছে 2.34 × 10⁻⁹। তো আমরা এখান থেকে মানটা বসায় দিই 2.34 × 10⁻⁹ ইকুয়াল টু কি? ইকুয়াল টু এস স্কোয়ার। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এস এর মানটা বের করব। এস এর মান কি হবে? এস এর মান হবে √2.34 × 10⁻⁹ এটা। তো এখান থেকে আমরা কি পাবো? এস এর একটা মান পাবো এবং এই এককটা কি থাকবে? ওই দেখো, ওই যে মোল স্কয়ার পার লিটার স্কয়ার দিছে, এটাকে যদি আমরা রুট করি এককটা আসবে মোল পার লিটার। তো আমাদের বের করতে বলছে কি ভাইয়া? আমাদেরকে বের করতে বলছে যে প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম আছে। তো এই যে মোল পার লিটার, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা গ্রাম পার লিটার নিয়ে যেতে পারি, তাই না? যেমন এখানে কি আছে? এখানে হচ্ছে আমরা পাইলাম বাক্স পরিমাণ, এই যে বাক্স পরিমাণ মোল পার লিটার, মোল পার লিটার। আমি ক্যালকুলেশন করলাম না, এটা ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যাবে। তো এটা আমরা কিসে পাইলাম? মোল পার লিটারে, দ্রাব্যতা এস এর মান, তাই না? এটাকে আমরা কি করতে পারি? এটাকে হচ্ছে আমরা মোল পার লিটার থেকে আমরা কিসে যাব? গ্রাম পার লিটার যদি যাই, যেহেতু বলছে কত গ্রাম। তো ছোটবেলা আমরা শিখেছিলাম N = W/M। এখান থেকে W বের করব কি দিয়ে? W = N × M। এই যে সূত্রটা, এটা দিয়ে আমরা কি করব? আমরা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে চলে যাব, ঠিক আছে? মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার। তাহলে এই যে পরিমাণটা আছে,
এই পরিমাণটাকে আমরা কি দিয়ে গুণ দিব? এটা তো হচ্ছে মোল, তাই না? মোলটাকে আমরা আণবিক ভর দিয়ে গুণ দিব, আণবিক ভর দিয়ে। তাহলে এই বাক্স ইনটু আণবিক ভর। ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর কত ভাইয়া? ক্যালসিয়ামের হচ্ছে 40, দুইটা কার্বনের 12 12 24, তার মানে 64, চারটা অক্সিজেনের 64, 64 64 কত? 128, তার মানে 128। এটা দিয়ে গুণ করব, গুণ করলে এবার আর কি মোল পার লিটার হবে না, এবার হয়ে গেছে কি? এবার হয়ে গেছে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। তাহলে এই জিনিসটা আমরা কি আমরা পেয়ে গেলাম গ্রাম পার লিটারে। তো ভাইয়া এই যে গ্রাম পার লিটার মানে কি? গ্রাম পার লিটার মানে হচ্ছে এত গ্রাম আছে 1 লিটারের মধ্যে, তাই না? গ্রাম পার লিটার মানে এত লিটার আছে কোথায়? 1 লিটার, এত গ্রাম আছে কোথায়? 1 লিটারের মধ্যে। তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি যে 1 লিটারের মধ্যে আছে এত গ্রাম, তাই না? তো এই 1 লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তো আমরা এখানে এই লাইনটা লিখতে পারি, দেখো যে যে এটা লিখতে পারি যে 1000 ml, 1000 ml দ্রবণে আছে কত গ্রাম? এই যে এটা বাক্স ইনটু 128 গ্রাম, তাই না? এখন এই বাক্স কত? বাক্স হচ্ছে যে এইখানে যেটা পাবো, এই বাক্স বেসিক্যালি কোনটা? এই বাক্স হচ্ছে এই যে এইটা, তাই না? এখানে যে মানটা পাবো এই মানটা এখানে বসাবো, ওই মানটার সাথে আমি 128 গুণ করব। গুণ করে আমরা লিখবো যে 100 ml দ্রবণে আছে এত গ্রাম। তো আমাদের 1000 ml বের করতে বলছে কত? 100 ml। তাহলে 1 ml দ্রবণে আছে কত? এইটা ইন্টু 128 ডিভাইডেড বাই 1000 গ্রাম। সুতরাং 100 ml দ্রবণে আছে, এটা তোমাদের ছোটবেলার সব থেকে প্রিয় ম্যাথ, ঐকিক নিয়ম, তাই না? 128 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 গ্রাম। তো এখান থেকে করলে যেই নতুন একটা বাক্স আসবে এত গ্রাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ আমরা গত ক্লাসেও করেছি, তোমরা হোপফুলি এটা পারবা, কোনো প্যারা খাওয়ার মতো কন্ডিশন আমি দেখতেছি না, ঠিক আছে? ওকে, পরেরটাতে যাই। পরেরটা বলছে 500 ml পানিতে 0.00094 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো, এর দ্রাব্যতার গুণফল কত? দ্রাব্যতার গুণফল কত? তাহলে কি জানতে চাইছে ভাইয়া? কেএসপি জানতে চাইছে আমাদের কাছ থেকে, তাই তো? এখন সে বলছে যে 500 ml পানিতে 0.00029 গ্রাম সে কি করছে? সে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ করছে। এখন আমরা যে কেএসপি বের করি, কেএসপি বের করতে গেলে আমাদের এককটা কি থাকে? এককটা মোল পার লিটারে নেই না আমরা? মোল পার লিটারে। তাহলে সে যে এই যে এত গ্রাম দিছে 500 ml, এটাকে আমরা কি করব? এটাকে আমরা মোল পার লিটারে নিয়ে যাব, ঠিক আছে? মোল পার লিটারে। তো আমরা একটু দেখি কিভাবে নেওয়া যায়। প্রথমে আমরা লিখবো, দেখো ভাইয়া 500 ml আছে কত? এত গ্রাম। তো লিখো তুমি যে 500 ml দ্রবণে আছে কত গ্রাম? 0.3094 গ্রাম, ঠিক আছে? এবার আমরা এটা কিসে নেই? গ্রাম পার লিটার, মোল পার লিটার, লিটারে নিয়ে যাই না? তাহলে আমরা লিখবো যে সুতরাং 1000 ml, আমি 1 ml আর লিখলাম না, ডিরেক্ট লিখে ফেলি যে 1000 ml দ্রবণে আছে কত? 0.00094 ইন্টু 1000 ডিভাইডেড বাই 500, মানে 2 দিয়ে গুণ হবে আর কি, এত গ্রাম, তাই না? মানে 2 দিয়ে গুণ হবে। যদি আমরা কাটাকাটি করি 1 2 1 2, এই 5 দিয়ে 10কে কাটলে কত থাকে? 2, তার মানে 2 ইন্টু এইটা, তাই না? 2 ইন্টু এইটা। তার মানে এখন এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে 2 ইন্টু 0.3094 গ্রাম পার লিটার। এটা কি গ্রাম পার লিটারে আছে না? কেন? কারণ এই যে এখানে এটা কি 100 ml এ নিছি, সরি 1000 ml এ নিছি। তো 1000 ml মানে কি? 1000 ml মানে হচ্ছে 1 লিটার। আবার কি দিছি? গ্রাম দিছি, যে এত গ্রাম আছে 500 ml এ, তাহলে 1000 ml বা 1 লিটারে কতটুকু আছে? তো যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে গ্রাম পার লিটারে আছে। এখন আমরা বের করব দ্রাব্যতার গুণফল, যেটা আমরা হিসাব করি মোল পার লিটারে। তো এখন এখান থেকে কি আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যেতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে যেন যাই আমরা যাই হচ্ছে ওই যে n =
আমরা কিসে যাব, গ্রাম থেকে মোলে যাব, তাই তো। তো মোল n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু W/m। তার মানে যে ডাব্লিউটা আছে এই ডাব্লিউ কে যদি আমরা m দিয়ে ভাগ দেই, m কি, m হচ্ছে আণবিক ভর, এই যে দেওয়া আছে সিলভারের দেওয়া আছে 108, ক্লোরিনের দেওয়া আছে 35.5, তাহলে 35 আর 8 কত, 43, তার মানে 143.5। তো আমরা যদি এই জিনিসটাকে 143.5 দিয়ে ভাগ দিয়ে দিই, 2 ইন্টু 0.00094 ডিভাইডেড বাই 143.5, এবার এই জিনিসটা হয়ে গেছে কি, এবার এই জিনিসটা হয়েছে মোল পার লিটার। এই যে মোল পার লিটার, এটাই মূলত কি, এটাই মূলত হচ্ছে দ্রাব্যতা, এটাই মূলত হচ্ছে দ্রাব্যতা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তার মানে আমরা এখানে কি পাইলাম ভাইয়া, আমরা এখানে এস এর মান বের করলাম, এস দ্রাব্যতার মান বের করলাম, কিন্তু আমাদেরকে তো সেটা বের করে থেমে থাকতে বলেনি, আমাদের কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে যে এখানে দ্রাব্যতার গুণফল। এখন সিলভার ক্লোরাইড, এই যে সিলভার ক্লোরাইড, সেটা কি টাইপের মৌল, এ বি টাইপের মৌল, তাই না। সিলভার ক্লোরাইড, এটা ভাঙলে কি হয়, এটা ভাঙলে হয় সিলভার প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস, তাই না। তারপরে যদি আমরা যেভাবে করেছিলাম এস, এটা এস, এটা এস, এখান থেকে কেএসপি আমরা কি পাইতাম, কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার, তাই না, এস স্কোয়ার। এখন তাহলে আমরা এস এর মান জানি, এস এর মান কোনটা, এই যে এটা, তাহলে কেএসপি কি হবে, এইটার উপর স্কোয়ার, তাহলে কেএসপি ইকুয়াল টু, আমার হাতে যেহেতু ক্যালকুলেটর নাই আর আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এই রেকর্ডেড ভিডিও হয়ে যাবে অনেক বড়, তোমাদের এই সময় নষ্ট হবে, এর জন্য আমি বাক্স টাক্স দিয়ে দিব, তোমরা জাস্ট ক্যালকুলেশন করে মানটা বসায় দিবা। ওকে, তো এটা কত, এটা হচ্ছে 2 ইন্টু 0.12394 ডিভাইডেড বাই 143.5, এটার উপরে কি, এটার উপরে স্কোয়ার, এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এককটা কি আসবে এখানে, এটা পারা উচিত। আমাদের এসটা কি ছিল, এস হচ্ছে মোল পার লিটার, আর এটা কি, এটা হচ্ছে এস স্কোয়ার, তাহলে মোল পার লিটারের উপর স্কোয়ার। আমি লাস্ট দিন লিখে দিছিলাম, কি লিখে দিছিলাম বলো তো, এই যে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, কি লিখে দিছিলাম, লিখে দিছিলাম হচ্ছে যে মোল মানে এস এর উপরে যা থাকবে মোল পার লিটারের উপর তাই বসবে। এস এর উপরে কত আছে, 2 আছে, মোল পার লিটারের উপর 2 বসছে। এস এর উপর যদি 3 থাকতো মোল পার লিটারের উপর 3 বসতো, 4 থাকলে 4, 5 থাকলে 5। তার মানে এস এর উপর যা আছে সেটাই আমাদের এককের উপরে মোল পার লিটারের উপর বসবে এবং ওইটাই দ্রাব্যতার গুণফলের একক, ঠিক আছে। তো হোপফুলি আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি, আমরা পারবো। যাই পরেরটাতে। আচ্ছা, এখানে কি বলছে ভাইয়া, এখানে বলছে যে একটা দ্রবণ, একটা দ্রবণ, দুইটা দ্রবণ দেওয়া আছে, দিয়ে বলছে উদ্দীপকের দ্রবণে বিকারক যোগ করে প্রাপ্ত অদক্ষেপটির দ্রাব্যতা নির্ণয়ের পদ্ধতি বিশ্লেষণ করো। এবার বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতায় অদক্ষেপটির কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, এখানে কেএসপি দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে, আমাদের বলছে এর দ্রাব্যতা নির্ণয় করো, কি নির্ণয় করো, দ্রাব্যতা নির্ণয় করো। এখন আমাদের বলছে এই দুইটা যোগ করতে, এখন এই দুইটা যে যোগ করবে, একটার মধ্যে কি আছে, একটার মধ্যে আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আরেকটার মধ্যে আছে 3D5। এখন কোন আয়নের 3D5 হচ্ছে স্টেবল আয়ন, কোনটার, এইটাই হচ্ছে এই কোশ্চেনের মেইন জিনিস। বাকি তোমার কেএসপি দেওয়া আছে, তুমি দ্রাব্যতা এস নির্ণয় করতে পারবা না, 100% পারবা তুমি। তো এইখানে বেসিক্যালি এই যে 3D5 আমরা যদি আয়রন 3+ কে দেখি, আয়রন 3+, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই আর্গনের 18 সাথে হচ্ছে 3D5, ঠিক আছে। তাহলে এই যে 3D5 শেষ শেলের ইলেকট্রন যে দেখাইছে, এটা মূলত কার, এটা হচ্ছে আয়রন 3+ এর। তো এই আয়রন 3+ কে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দাও, এই আয়রন 3+, এটার সাথে তুমি যোগ করবা কি, যোগ করবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা। তো এটা যদি যোগ করো ভাইয়া, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে আয়রন হাইড্রোক্সাইড সাথে কি, সাথে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। যদি ক্লিয়ার হোক,
এবার আমাদের কি বলছে, আমাদের বলছে এই যে যৌগটা আছে, এই যৌগটা দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলছে। এই যৌগটার দ্রাব্যতার গুণফল দেয়া আছে, এর দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। এখন এটা কি টাইপের যৌগ? এটা হচ্ছে একটা AB3 টাইপের যৌগ, AB3 টাইপের যৌগ। তো AB3 টাইপের যৌগে তুমি দ্রাব্যতা নির্ণয় করছো, তোমার মনে আছে এটা ভাঙে কিভাবে? এটা ভাঙে হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড। আমি কিন্তু সবগুলা ভেঙে ভেঙে দেখাইছি। তোমরা পরীক্ষার হলে কিন্তু অবশ্যই ভেঙে ভেঙে করবা, অর্থাৎ পরীক্ষার হলে এইভাবে করবা যে আয়রন 3+ প্লাস 3 হাইড্রোক্সিল মাইনাস, তাই না? তারপরে তুমি কেএসপি লিখবা হচ্ছে যে আয়রন 3+ এর আয়ন, এইটা ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে আমার হাইড্রোক্সিলের ঘনমাত্রা, এটা মানে কিউব, তাই না? তো তখন আমরা কি ধরে নিতাম? আমরা ধরে নিতাম এটা হচ্ছে এস, এটা হচ্ছে 3s, তাই না? এইভাবে। তো যদি ধরে নেই, সেখান থেকে আমার কেএসপির মান কি আসে? এটা হচ্ছে এস ইনটু এটা হচ্ছে আমার 3s এর উপর কিউব। তো এখান থেকে আমার কত আসে? এখান থেকে আসে হচ্ছে 27s⁴। এটা আমার কিসের মান আসে? এটা হচ্ছে আমার কেএসপির মান আসে। তো পরীক্ষার হলে, অর্থাৎ যেটা একটা 3 মার্ক বা 4 মার্কের কোশ্চেন, সেখানে ট্রাই করবা এই যে এইভাবে জিনিসটা ভেঙে ভেঙে দেখায় দিতে যে এটার কেএসপি 27s⁴, যেটা আমরা আগের ক্লাসে একদম ভেঙে ভেঙে সবগুলা দেখাইছি। পরে যেহেতু এইভাবে প্রত্যেকটা করতে গেলে ক্লাস লেন্দি হয়, সেজন্য আমরা শর্টকাটে যাচ্ছি। কিন্তু তুমি পরীক্ষার হলে শর্টকাটে যাবা না, শর্টকাটে গেলে টিচাররা রাগ করে, ঠিক আছে? কলেজের টিচাররা রাগ করতে পারে। আবার যদি তোমার হাতে একেবারে সময় না থাকে, তখন তুমি শর্টকাটে যাইতে পারবা, খুব একটা প্যারা হবে না, বাট না যাওয়া উত্তম আর কি। তো তোমরা দেখবা তোমাদের গাইড গুলাতে, সাপ্লিমেন্ট গুলাতে দেখবা যে একদম ওই বিস্তারিত ভাবে উত্তর দেওয়া থাকে, ঠিক আছে? তো ওইরকম থাকলে তো বিপদ, ওইরকম থাকলে অবশ্যই বিপদ। তো এই জন্য ট্রাই করবা ম্যাক্সিমাম হচ্ছে তোমার লিখে 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 অ্যান্সার করার জন্য। এখন এটা কেএসপি হচ্ছে এত, ওই যে কেএসপির মান দেওয়া আছে, আমার এস এর মান বের করতে হবে, দ্রাব্যতা বের করতে বলছে। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে এস এর মান বের করবা। তো তুমি এখানে লিখতে পারো যে 27s⁴ ইকুয়াল টু কত? 4.5 × 10⁻⁻21, 4.5 × 10⁻⁻21। এখান থেকে আমার এই এস এর মানটা ক্যালকুলেশন করে তুমি বের করবা, এবং সেটা আসবে কি? সেটা আসবে হচ্ছে মোল পার লিটারে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি যেহেতু কেএসপির একক দেয়া নাই, এখানে একক তুমি না লিখলেও খুব একটা প্যারা খাবা না, ঠিক আছে? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই ম্যাথটা। পরেরটাতে যাই। আমার এখনো কাশি ভালো হয় নাই, তোরা লাইভ ক্লাস যারা করিস তারা জানিস, তো এটার জন্য আমি সরি। পরের ম্যাথটা দেখি আমাদেরকে কি দিছে। পরেরটা তো বলছে 35°C তাপমাত্রায় লেড আয়োডাইড দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল। আমাদের টাইপিস্ট ভাইয়া, তোরা জানিস যে তার কিছুদিন আগে হচ্ছে ব্রেকআপ হয়েছিল, তো যার কারণে উনি এখনো সেই ব্যথা থেকে বের হয়ে আসতে পারেনি। তো উনি ওই দ্রাব্যতা লিখতে গিয়ে ব্যথা লিখে ফেলছে, উনি সেই ব্রেকআপের ব্যথায় আছে এখনো। তো যাই হোক, সেই ব্যথার গুণফল দেওয়া আছে কত? গুণফল দেওয়া হচ্ছে এই যে 1.55 × 10⁻⁻8 মোল কিউব পার লিটার কিউব। এই তাপমাত্রায় দ্রবণে লেড আয়োডাইডের 80% বিয়োজিত হলে, একটা নতুন জিনিস দেখো, বলছে 80% বিয়োজিত হয়। তো যদি 80% বিয়োজিত হয়, তাহলে লেড আয়োডাইডের দ্রাব্যতা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে এস নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে কেএসপি, আর নির্ণয় করতে বলছে এস, এস। তো খেয়াল করো বাচ্চারা, আমাদের কার কথা বলছে? লেড আয়োডাইডের কথা বলছে। তো লেড আয়োডাইড ভাঙে কেমনে? লেড আয়োডাইড ভাঙে হচ্ছে এই যে এইভাবে, PbI2, এটা ভাঙে Pb2 প্লাস 2 আয়োডাইড মাইনাস এটা। তো এখন এটা দ্রাব্যতা যদি এস হয়, বলছে এটা পয়েন্ট মানে 80%। 80% মানে কি? 80% মানে হচ্ছে 80/100, তার মানে হচ্ছে 0.8। তো এটা হচ্ছে 80% বিয়োজিত হয়, তাহলে এটা কত হবে? এটা 80% বিয়োজিত হয়েছে, 80% বিয়োজিত হলে এটা হবে 0.8s, তাই না? আবার এইটাও 80% বিয়োজিত হয়েছে, কিন্তু আগে কত আছে? 2 আছে, তার মানে 2 × 0.8s
8 দুগুণে কত 16, তার মানে এটা হচ্ছে 1.6s, তাই না? কারণ আমরা এটা কি লিখি, s লিখি, এটা 2s লিখি। তো এখানে s মানে কি 80% বিয়োজিত হয়েছে, তার মানে পুরো s তো নাই, 0.8s, আর এটা 2 ইন্টু 0.8s, শেষ। যেহেতু 80% বলছে, আগেরগুলো আমরা কি, আগেরগুলো আমরা মোটামুটি 1 ধরে নিতাম, তাই না? ওকে, তো এরপর আসি, আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো কেএসপি ইকুয়াল টু আমার লেড 2 প্লাসের ঘনমাত্রা, এই যে এটার ঘনমাত্রা সাথে কার ঘনমাত্রা, সাথে আয়োডাইডের ঘনমাত্রার উপর স্কয়ার। তার মানে লেড 2 প্লাস হচ্ছে 0.8s এইটা ইন্টু আয়োডাইডের কত 1.6s এটার উপর স্কয়ার। এখন এখান থেকে তো এই ক্যালকুলেশন আমি কেমনে করব, এখান থেকে ধর এত একটা বাক্স আসবে, একটা বাক্স আসবে, সাথে এস কয়টা আসবে, এদিকে হচ্ছে স্কয়ার আর এদিকে একটা 3টা এস কিউব, এস কিউব। তাহলে এইটা হচ্ছে আমাদের কেএসপির মান, কেএসপির মান, ঠিক আছে? এবার আমরা কি করব, দেখ ভাই কেএসপির মান দেয়া আছে, কিন্তু এই যে দেয়া আছে, ঠিক আছে? তো যদি দেয়া থাকে আমরা এখন কি করব, আমরা জাস্ট এই মানটা লিখে দিব, যে যেটা দেয়া আছে আমার এখানে, এই যে বাক্স এস কিউব ইকুয়াল টু 1.55 ইন্টু 10⁻⁻8। এখান থেকে আমরা এস এর মানটা বের করব, এই যে এইভাবে, এই যে 1.55 ইন্টু 10⁻⁻8, এটাকে ভাগ দিব হচ্ছে বাক্সটা দিয়ে, অর্থাৎ এখানে যে বাক্সের যে মানটা পাবো সেটা দিয়ে, আর এই জায়গায় আমরা 3, ব্যাস। এটা করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? লাস্ট দিন আমরা ম্যাথ করছি এবং ওইগুলা করার ফলে আজকের যেই ম্যাথ এগুলো সবই তোরা পারবি, তাও আমি করায় দিচ্ছি যাতে তোদের কোনো প্যারা না হয়। ওকে, যাই পরেরটাতে। এই কোশ্চেনটা একটু দেখি কি বলছে, কোশ্চেনটা একটু দেখি কি বলছে। দেখো, বলছে 25°C তাপমাত্রায় নিচের দ্রব দুটির মধ্যে কোনটি কম দ্রবণীয়, কোনটি কম দ্রবণীয়? কি কি দিছে, একটা দিছে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটার কেএসপি দেয়া আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড এটার কেএসপি দেয়া আছে, এই যে এটা। আরেকটা দেয়া আছে বেরিয়াম ফ্লোরাইড, এটারও কেএসপি দেয়া আছে। দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে কি, যে কোনটা কম দ্রবণীয়? ভাইয়া কম দ্রবণীয় মানে দ্রাব্যতা কম, যার দ্রাব্যতা বেশি সে বেশি দ্রবণীয়, যার দ্রাব্যতা কম সে কম দ্রবণীয়। এই লাইন বুঝলে ম্যাথ শেষ। ভাই এখানে লাইনটা লিখি, যে যার দ্রাব্যতা, দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে হচ্ছে এস এর মান, তাই না? যার দ্রাব্যতা বেশি মানে এস এর মান বেশি, সে বেশি দ্রবণীয়, ঠিক আছে? আর যার দ্রাব্যতা কম সে কম দ্রবণীয়, যার দ্রাব্যতা কম, যার দ্রাব্যতা মানে যে এস এর মান কম সে কম দ্রবণীয়। তাহলে আমার এটা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে এখানে কি করতে হবে, তাই না? এটা এখন ক্রিস্টাল ক্লিয়ার না, যেখানে কি করা লাগবে, দুইটারই কেএসপি দেওয়া আছে, আমরা দুইটারই এস এর মান বের করব, দ্রাব্যতার মান বের করব। তারপর যেইটার দ্রাব্যতা বলছে নিচের কোনটা কম, তো কম যেহেতু বলছে, যার দ্রাব্যতার মানটা মানে এস এর মানটা কম সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সেটাই হবে অ্যান্সার। তো আমরা একটা একটা করে করি। প্রথমে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটার ক্ষেত্রে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি কি ভাইয়া? কেএসপি হচ্ছে এটা কি এবি টাইপের যৌগ না, এবি টু, তার মানে এটা হচ্ছে 4s3। এখান থেকে আমরা লিখতে পারি 4s3 ইকুয়াল টু কত দেয়া আছে, 4 × 10⁻11, 4 × 10⁻11। এখান থেকে আমরা এস এর মান লিখতে পারি, হচ্ছে 3, এই জায়গায় 4 × 10⁻11 ডিভাইডেড বাই 4। তো এইখানে আমরা এস এর একটা মান পাবো, এটা আমরা ধরলাম S1, ঠিক আছে? এটা আমরা ধরলাম S1।
গেল একটা। এরপর আমরা লিখবো কারটা, এরপর আমরা নিব হচ্ছে বেরিয়াম ফ্লোরাইড। বেরিয়াম ফ্লোরাইড এটা কি? এটাও Ab2 টাইপের যৌগ, Ab2 টাইপের যৌগ। তাহলে এখানেও আমার KSP কি? এখানেও KSP হচ্ছে 4s3। তো এই জায়গায় আমরা লিখবো 4s3 ইকুয়াল টু কত? 2.4 ইন্টু 10⁻⁻5। এখান থেকে এস এর মানটা কত হবে? এস এর মান হবে 2.4 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই 4, আর এখানে হচ্ছে 3। তো এখানে এটা ধরলাম আমরা S2। এখানে একটা মান পাবো আমরা, তো এইটা একটা মান পাবো মোল পার লিটার, এখানে একটা মান পাবো মোল পার লিটারে। এখন কোনটা অ্যান্সার হবে? ওই যে বলা আছে যে যার দ্রাব্যতা বেশি সে বেশি দ্রবণীয়, যার দ্রাব্যতা কম সে কম দ্রবণীয়। তাহলে যেটা কম হবে সেটা। তো আমরা দুইটা ক্যালকুলেশনই করব, করার ফলে যেটা কম হবে, যেটার মান মানে যেটার দ্রাব্যতা কম সেটা অ্যান্সার, ঠিক আছে? যেটার এস এর মান ছোট সেটাই কম দ্রবণীয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যার এস এর মান ছোট সে কম দ্রবণীয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যার এস এর মান ছোট, যার এস এর মান ছোট সে কম দ্রবণীয়। তুমি বলতে পারতো যে ভাইয়া এত নাটক না করে তো ক্যালকুলেশনটা করে দিতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু এই ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে এটা তো ক্যালকুলেটর চাপ দিলে তুমিও করতে পারবা, কিন্তু মনে করো এই জায়গায় যদি আমি যে সলভটা করে দিছি, অর্থাৎ আমার যে কনসেপ্টটা বিল্ড আপ করে দিছি, এই কনসেপ্টে এরকম টাইপের যত ম্যাথই আসুক সবগুলোই তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো কনসেপ্ট বিল্ড করা ইম্পর্টেন্ট। পরেরটাতে যাই আমরা। বলছে সিলভার ক্লোরাইড ও লেড ক্লোরাইড এর দ্রাব্যতার গুণফল যথাক্রমে, দুইটা দ্রাব্যতার গুণফল দেয়া আছে কার কার? একটা হচ্ছে সিলভার ক্লোরাইড, ওকে, আর একটা হচ্ছে লেড ক্লোরাইড। এটা দিল, বলছে যথাক্রমে এত 1.6 ইন্টু 10⁻⁻10। এটা কার? এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের। আমি এটা কালারটা সেম রাখলাম। আর লেড ক্লোরাইডের হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻5। এটা হচ্ছে রেড, ওকে। এখন বলছে কোন দ্রবটির সম্পৃক্ত দ্রবণে ক্লোরাইডের ঘনমাত্রা বেশি? কোনটার ক্লোরাইডের ঘনমাত্রা বেশি বলছে। আমরা কি করব ভাইয়া? আমরা দুইটারই ক্লোরাইডের ঘনমাত্রা বের করব, যেটা বেশি হবে সেটা অ্যান্সার, সিম্পল। এখন আমরা কিভাবে বের করব দেখো। প্রথমে আমরা সিলভার ক্লোরাইড নিয়ে চিন্তা করব। দেখো সিলভার ক্লোরাইড এটা ভাঙে কিভাবে? এটা ভাঙে হচ্ছে সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস। এখন বলো তো এখানে সিলভারের ঘনমাত্রা হচ্ছে এস, ক্লোরাইডের ঘনমাত্রা কত? এস। দেয়া আছে কিসের মান? দেয়া আছে এদের কে দ্রাব্যতার গুণফল, মানে কেএসপির মান দেওয়া আছে, তাই না? কেএসপির মান। তো এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা কেএসপি বের করব। কেএসপি ইকুয়াল টু, এটা কি এবি টাইপের যৌগ, মানে এস স্কয়ার। এখান থেকে আমরা এস স্কয়ার ইকুয়াল টু লিখবো কত? এস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কেএসপি কত? 1.6 ইন্টু 10⁻⁻10। এখান থেকে এস এর একটা মান পাবো, যেটা হচ্ছে যেটাকে রুট করলে 1.6 ইন্টু 10⁻⁻10। এইটা ঠিক আছে, এটা আমরা কিসের মান পাবো? এস এর মান। এখন আমাদের বের করতে হবে কোনটাতে ক্লোরাইডের ঘনমাত্রা বেশি। তো এখানে ক্লোরাইডের ঘনমাত্রা মূলত কি? ক্লোরাইডের ঘনমাত্রা এস না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা, অর্থাৎ এই এস যেটা, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা। ক্লোরাইডের ঘনমাত্রা ইকুয়াল টু এস। মানে কোনটা? মানে এই যে এটা, ঠিক আছে? এরপরে আসি, এরপরে আমরা যাব হচ্ছে পরেরটাতে। পরেরটা কি আমাদের? পরেরটা হচ্ছে আমাদের ওই যে লেড ক্লোরাইড। তো লেড ক্লোরাইড ভাঙবে কিভাবে? লেড ক্লোরাইড ভাঙবে হচ্ছে এই যে এইভাবে, লেড 2+ সাথে দুইটা ক্লোরাইড। দুইটা আগের ক্লাস করে আসলে এগুলা কোনো ঘটনাই না, কিন্তু না করে হুট করে চলে আসলে একটু প্যারা খাওয়া। তো এখানে এটা হচ্ছে আমার এস, এটা কি? এটা হচ্ছে 2s।
আবার এটা হচ্ছে Ab2 টাইপের একটা যৌগ, তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমাদের KSP কি হবে, KSP হচ্ছে 4s3, 4s3। এখান থেকে আমরা s এর মান বের করব কিভাবে, s এর মান বের করবে যে KSP কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 3। আমি এক লাইনে করছি, বুঝছো কি, KSP রে 4 দিয়ে ভাগ দিয়া আমার কিউবটা এই পাশে নিয়ে আসছে, রুটে নিয়ে আসছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি একটা মান পাবো। এখন আমাদের বের করা লাগবে ক্লোরাইডের ঘনমাত্রা এই জায়গায়। তো এই জায়গায় ক্লোরাইডের ঘনমাত্রাটা আমরা কেমনে বের করবো ভাইয়া, দেখো তো এখানে ক্লোরাইডের ঘনমাত্রা কি, এইখানে ক্লোরাইডের ঘনমাত্রা কি 2s না, 2s, তার মানে 2 ইন্টু এই যে এই বাক্সটা, এই যে এই বাক্সটা 2 ইন্টু এটা, এটা করলে এখানে আমরা নতুন আরেকটা রেজাল্ট পাবো, তাই না? তো এখন দেখো আমি এই যে এখানে একটা রেজাল্ট পাইলাম, আবার এই যে এখানে একটা রেজাল্ট পাইলাম, তাই না? এই ক্লোরাইডটা কার জন্য, এই ক্লোরাইড হচ্ছে সিলভার ক্লোরাইডের জন্য, আর এই ক্লোরাইড কার জন্য, এই ক্লোরাইড হচ্ছে লেড ক্লোরাইডের জন্য। এখন এই দুটার মধ্যে যেটা বড় সেখানে ঘনমাত্রা বেশি, তাই না? সিম্পল, আর তো কিছু বলার নেই, অ্যান্সার তো এটাই। আমাদের কি চাইছে যে কোনটাতে ক্লোরাইডের ঘনমাত্রা অধিক। এখন তোমার বুঝতে হবে যে কোনটাতে ক্লোরাইডের ঘনমাত্রা কি। এখানে ধরছো তুমি S, এর জন্য S এর মান বের করছো, এটাই ক্লোরাইডের ঘনমাত্রা। এখানে ধরছো 2s, কিন্তু KSP থেকে তুমি বের করছো S, তাহলে সেটাকে আবার 2 দিয়ে গুণ দিলে আমার হয়ে যাবে কি ক্লোরাইডের ঘনমাত্রা। এইটুকু বুঝলে শেষ, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা পারবা, বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যাই পরেরটাতে। বলছে AB2 এর KSP দেয়া আছে। এইটা হচ্ছে ধরো এমন একটা অন্য কোনো একটা ম্যাথ থাকে না যে একটা উদ্দীপক দিয়ে সেখান থেকে 2টা কোশ্চেন করে, গ আর ঘ। তো এটা হচ্ছে একটা উদ্দীপক, যে উদ্দীপক থেকে এটা একটা কোশ্চেন, আরো একটা কোশ্চেন আছে পদক্ষেপের, যেটা আমি তোমাদের নেক্সট পড়াবো নেক্সট ক্লাসে। তো এইখানে বলছে KSP দেওয়া আছে AB2 এর, এবার বলছে AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। তো তোমার KSP দেওয়া আছে, তুমি দ্রাব্যতা নির্ণয় করবে, এটা কোনো ঘটনা? AB2 না, AB2 মানে KSP কত, KSP ইকুয়াল টু 4s3। তো 4s3 ইকুয়াল টু, এই যে 4s3 ইকুয়াল টু এটা, এখান থেকে তুমি হচ্ছে s এর মান বের করবা, এটা তোমরা পারবা, এটা আমরা ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? এইটুকু কনফিডেন্স তোমাদের এখন হয়েছে, এইটুকু বিশ্বাস তোমাদের আমি করব, পারবো, ঠিক আছে? পরেরটাতে যাই। বলছে কি, পি পাত্রে, এই যে পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল এত, পি পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তো এইটা দ্রাব্যতার গুণফল দেয়া কার, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেয়া, তোমাকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। মানে মাত্র যে ব্যাটটা আমরা করে আসছি, এই যে সিলভার ক্লোরাইড, এটা ভাঙে কিভাবে, এটা ভাঙে হচ্ছে সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস। এখন তুমি কি করলা, তুমি এটাও ধরলা S, এটাও ধরলা S। এখন তোমার দেয়া আছে কি, তোমার দেয়া আছে হচ্ছে KSP। তো KSP, এটা সিলভার ক্লোরাইডের KSP কি S স্কয়ার। এখান থেকে তুমি হচ্ছে S স্কয়ার ইকুয়াল টু কি পাবা, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা এখান থেকে তুমি কি পাবা, S এর মান পাবা। এই S এর মানটাই কি, S এর মানটা হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা। যেহেতু ক্লোরাইডের ঘনমাত্রা S, তুমি বের করছো কি S, এই S টাই ঘনমাত্রা, এই S টাই হচ্ছে দ্রাব্যতা। যাহা ঘনমাত্রা তাহাই দ্রাব্যতা, ঠিক আছে? এগুলা পারবা, এইসব কোশ্চেন পারবা। এটা কোনটা, এটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। ও আচ্ছা, আমরা বোর্ড কোশ্চেন শুরু করে দিছি, আমার তো খেয়ালই নেই। এই যে এতটুকু পর্যন্ত আমি বিভিন্ন টাইপের ম্যাথ করাইছি গত ক্লাস প্লাস আজকেও 7টা। এগুলো কিন্তু এক একটা টাইপ, এক একটা ম্যাথ এক একটা টাইপ। এই জিনিসগুলো করার ফলে বোর্ডের যে ম্যাথ আছে এগুলো তুমি চুটকির সাথে পারবা। এই যে দেখো ঢাকা বোর্ড 2023-এর ম্যাথ দেখো কি আসছে, ঢাকা বোর্ড 2023-এ KSP দেওয়া আছে, দ্রাব্যতা নির্ণয় করতে বলছে এক লাইনের। এটা তুমি মোটামুটি তোমার শেষ, তুমি পারবা, দেখলেই পারবা। সেম দিনাজপুর বোর্ড 2023, সেম জিনিস, সহজ জিনিস। হ্যাঁ, প্যারা খাওয়ার দরকার নেই। এরপরে দেখো, ওকে, এরপরে এখানে কি আছে,
RNO3 বলছে RNO3 এর দ্রাব্যতা এত হলে RNO3 এর দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, দেয়া আছে কি, দেয়া আছে RNO3 এর দ্রাব্যতা, দ্রাব্যতা বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে দ্রাব্যতার গুণফল। এটা কি না পারার কোনো কাহিনী আছে? তোমার দেয়া আছে এস, এস দেয়া আছে, বের করতে বলছে কেএসপি, কেএসপি। এখন যৌগটা কি? যৌগটা হচ্ছে RNO3, RNO3 মানে কি? মানে হচ্ছে যে R প্লাস প্লাস NO3 মাইনাস। এটা কি? এটা একটা AB3 টাইপের, সরি এই নাইট্রেট তো, আর NO3 তাই না? নাইট্রেট একটা কি যৌগ মূলক, তার মানে এটা একটা AB টাইপের যৌগ, এটা হচ্ছে একটা AB টাইপের যৌগ, AB টাইপের, ঠিক আছে? ওই NO3 দেখে আবার ভাইবো না তুমি মানে এটা হচ্ছে ওই যে AB3 না, এটা শুধুমাত্র AB। যেমন এখানে আর যদি হয় ধরো, আর যদি হয় ধরো তোমার বেরিয়াম, তাহলে এটা কি আসতেছে? এটা আসতেছে বেরিয়াম নাইট্রেট, এইটা। তাহলে এটাকে তুমি কিভাবে ভাঙতা বেরিয়াম নাইট্রেটকে? না সরি, বেরিয়াম না, যদি একক মূলক ধরি আমরা, যদি একটা, তাহলে দুঃখিত, একটা যদি ধরি, তার মানে এটা হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, কারণ নাইট্রেট তো একটা আছে, নাইট্রেট একাধিক নাই, সিলভার নাইট্রেট। তাহলে এখানে হবে সিলভার প্লাস প্লাস নাইট্রেট মাইনাস, এরকম। তাহলে এটা কি? এটা এবি টাইপের যৌগ। এবি টাইপের যৌগের ক্ষেত্রে আমার কেএসপি কি? কেএসপি হচ্ছে এস স্কোয়ার। তো এখান থেকে তোমার এস দেওয়া আছে, যে দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে দ্রাব্যতার গুণফল কত হবে? 2.2 ইন্টু 10⁻³ এটার উপর স্কোয়ার। শেষ, শেষ, সহজ জিনিস। বলতে এই দ্রবণটি সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। M2N3 মানে কি? M2N3 দেয়া আছে কি, এই যে ঘনমাত্রা দেয়া আছে 3 ইন্টু 10⁻³ এখন বাচ্চারা দেখো, দ্রাব্যতা S দেওয়া আছে 3 ইন্টু 10⁻³ M, M মানে কি? M মানে হচ্ছে মোল পার লিটার, এত। তো M2N3 এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে A2B3, A2B3, এই যে A2B3, A2B3 এটা, এটা কত? এটা হচ্ছে 108 S টু দি পাওয়ার 108 S টু দি পাওয়ার কত? S টু দি পাওয়ার 5 মনে হয়, তাই না? S টু দি পাওয়ার 5 এইটা। যেমন আমরা যদি একটু ভেঙে ভেঙে লিখি M2N3, M2N3 কেমনে জানি ভাঙা শিখেছিলাম, মনে আছে তো? দেখো M কয়টা লিখবা? দুইটা লিখবা, 2M। M এর উপরে কত দিবা? এই যে পাশেরটা যত আছে, পাশেরটা কত আছে? 3 আছে, তাহলে 3 প্লাস প্লাস N কয়টা দিবা? 3টা দিবা, 3N, মানে ওর সাথে ও কয়টা আছে? 3টা আছে। N এর উপরে কত দিবা? এটা কয়টা আছে? 2টা আছে, তার মানে 2 মাইনাস এই যে এটা। তো এখন এখন কি করবা? এখন এটা হচ্ছে আমার 2S, এটা হচ্ছে 3S। তো KSP কত হবে? KSP ইকুয়াল টু এই যে 2 এর উপর 2, 3 এর উপর 3, আর S এর উপর 2 যোগ 3, তাই না? এইটা। তাহলে কত? 2 দুগুণে 4, 3 এর উপর 3 মানে 27 ইন্টু S এর উপর 5, 5 4 27 হচ্ছে 108 S টু দি পাওয়ার 5, এইটা, ঠিক আছে? এইটা। এখন আমার S এর মান তো দেয়াই আছে, S এর মান দেয়া থাকলে এখান থেকে মান বসায় দাও, এখান থেকে মান বসায় দাও, 108 ইন্টু S এর মান কত? 3 ইন্টু 10⁻³ এটার উপর পাওয়ার 5, শেষ, ঠিক আছে? তো সহজ জিনিস, ওইটা ওই এক লাইনে, যে এইখানেই ম্যাথ শেষ। তারপর এটা আমি ভেঙে ভেঙে দেখাইলাম যাতে তোমরা প্যারা না খাও, ঠিক আছে? ওকে। বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণের 1.5 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার এর দ্রবের দ্রাব্যতার গুণফল দেয়া আছে, দ্রাব্যতার গুণফল দেয়া আছে। এখন বাচ্চারা, দ্রাব্যতার গুণফলে যে আমরা দ্রাব্যতা নির্ণয় করি, S নির্ণয় করি, সেটা কিসে? সেটা হচ্ছে মোল পার লিটারে, কিন্তু এটা দেওয়া কিসে? গ্রাম পার লিটারে। এখন তুমি কি করবা? তুমি গ্রাম পার লিটারকে মোল পার লিটারে নিয়ে যাবা, মোল পার লিটারে নিয়ে যাবা। কেমনে? ওই যে N ইকুয়াল টু W বাই M, তো এই গ্রামকে W কে ওই যে
এই ডাব্লিউ কে এম দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভর দিয়ে ভাগ দিয়ে দিলে সেটা কি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে চলে আসবে। এরপর সেটাই কি তোমার এস এর মান। তো এস পেয়ে গেলে কেএসপি বের করা কোনো ঘটনা? এটা কি? এটা হচ্ছে একটা AB3 টাইপের যৌগ। AB3 মানে হচ্ছে 27s⁴। এই গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে ম্যাথ করাইছি না শুরুতে? করাইছি। সুতরাং এটা আমি এখন করাবো না, এটা তোমাদের হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। এটা হচ্ছে তোমাদের হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। বাড়ির ওয়ার্ক পরেরটাতে যাই। বলতে এ পাত্রের দ্রবের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, যেটা ডিরেক্ট মোল পার লিটার দেয়াই আছে, এটার মোল পার লিটার দেয়াই আছে। এটা দ্রাব্যতার গুণফল মানে কেএসপি নির্ণয় করতে বলছে। এটা একটা AB3 টাইপের যৌগ, এটা একটা AB3 টাইপের যৌগ। এই যে AB3, তার মানে এটা হচ্ছে 4s³, যেখানে s এর মানটা দেয়া আছে, এই যে এটা জাস্ট বসায়া গুণ করে দিলে শেষ। এগুলো পারবা, ঠিক আছে? এরপর আসো, বলছে যে কোনো যৌগে, আচ্ছা যে কোনো যৌগ Mn2, এই Mn2 100 ml দ্রবণে Mn2 এর পরিমাণ মোল এককে নির্ণয় করো, যেখানে এর KSP এর পরিমাণ দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে। ওকে ফাইন, আমাদের KSP এর মান দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে, বলছে এটা মোল এককে নির্ণয় করো। এটার 100 ml দ্রবণে এটার মোল এককে 100 ml দ্রবণে মোল এককের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো Mn2 কি? Mn2 মানে হচ্ছে AB2। এটা কি? এটা হচ্ছে AB2। তার মানে এর KSP কত ভাইয়া? AB2 হলে এর KSP হচ্ছে 4s³। তো এখান থেকে 4s³ ইকুয়াল টু কি 1.7 ইন্টু 10⁻⁻⁵। এইটা ক্লিয়ার? সেখান থেকে আমাদের এস এর মানটা কত আসবে? এস এর মান হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻⁵ ডিভাইডেড বাই 4, এইখানে রুটের ভিতরে কিউব, তাই না? এখন এই জায়গায় যে মানটা পাবো সেই মানটা হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার মানে কি? মোল পার লিটার মানে কি? মোল পার লিটার মানে কি? দেখ ভাইয়া, মোল পার লিটার মানে হচ্ছে 1 লিটারে কত মোল আছে সেইটা, তাই না? যে ধরে এটা আমরা পাইলাম x মোল পার লিটার, সাপোজ এটা পাইলাম হচ্ছে x মোল পার লিটার, বা হচ্ছে বাক্স মোল পার লিটার, এটা পাইলাম, ঠিক আছে? এবার তুমি লিখবা যে 1 লিটারে বা 1000 ml এ আছে x মোল বা বাক্স মোল, এই যে এখান থেকে যেটা পাবো সেই মোল। তাহলে 1 ml এ আছে কত? 100 ml এ আছে কত? ম্যাথ শেষ, খেলা শেষ। সেটা কিভাবে? যে 1000, এগুলা কিন্তু আমরা করে আসছি, তাই না? আমি যে শুরুর দিকে যে ম্যাথ করাইছি সেগুলাতে এগুলা অলরেডি বোর্ডের ম্যাথ সব কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার? সো ওই গতকালকের ক্লাসের ম্যাথ এবং আজকের ক্লাসের শুরুর দিকের ম্যাথ করলে বোর্ডের সব ম্যাথ তুমি ইজিলি পারবা, একদম ইজিলি। 1000 ml দ্রবণে 1000টা সিঙ্গেল ম্যাথ থাকবে না যেটা তুমি পারবে না, সিঙ্গেল ম্যাথ সব তুমি পারবে ইনশাআল্লাহ। 1000 ml দ্রবণে আমরা কি করব? 1000 ml দ্রবণে থাকে যে বাক্স মোল। তাহলে কত হতে বলছে? 100 ml দ্রবণে। সুতরাং 100 ml দ্রবণে থাকে এই বাক্স ইনটু 100 ডিভাইডেড বাই 1000 মোল। এটা করলে কত আসে? এটা করলে আসে বাক্স ডিভাইডেড বাই 10 মোল। এটাই আমাদের অ্যান্সার। এই যে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা? এটা যদি না পারো তাহলে কি করতে হবে? একটা ইট নিতে হবে, ঠিক আছে? ইট নিয়ে এসে আমি মাথাটা পেতে দিব, ঠাস করে আমার মাথায় মারবা, হ্যাঁ? কিন্তু আমি হোপফুলি আমার মাথায় মারতে হবে না, তোমরা এটা পারবা, এমনি পারবা। ওকে, পরেরটা বলছে সিলভার কার্বনেটে সম্পৃক্ত জলীয় দ্রবণ সিলভার আয়নের ঘনমাত্রা হিসাব করো। আচ্ছা, এই যে সম্পৃক্ত জলীয় দ্রবণে এটার কেএসপি দেওয়া আছে, কেএসপি ইকুয়াল টু
ইকুয়াল টু কত 8.5 ইন্টু 10⁻⁻12 এটা দেওয়া আছে। এটা কিসের মান দেওয়া? এটা কেএসপির মান দেওয়া। এখন বলছে এখানে সিলভার আয়নের জলীয় ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো আমরা একটু আগে দেখি তো সিলভার আয়নের ঘনমাত্রা আমরা কি ধরি এখানে, এটা 2 আর হচ্ছে কার্বনেট, এটা ভাঙে কেমনে? সিলভার কয়টা লিখবো? 2টা। এবার সিলভারের মাথার উপর আয়ন কি দিব? কয়টা দিব? কার্বনেট কয়টা আছে? একটা আছে, তাহলে শুধুমাত্র একটা প্লাস। যোগ কার্বনেট কয়টা লিখবো? একটা। তার মাথার উপর আয়ন কয়টা লিখবো? সিলভার কয়টা আছে? 2টা, তাহলে 2 মাইনাস। ঠিক আছে, এখন আসো, এটা হচ্ছে আমাদের এস আর এটা কি? এটা হচ্ছে 2s। তাহলে সিলভারের ঘনমাত্রাটা কি? 2s। আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে কেএসপি। কেএসপি এখন এটা কি? এটা হচ্ছে এ টু বি টাইপের যৌগ। এ টু বি, এ টু বি মানে কেএসপি সমান কত? কেএসপি হচ্ছে 4s কিউব। 4s কিউব, এখান থেকে 4s কিউব ইকুয়াল টু কত? 8.5 ইন্টু 10⁻⁻12। এখান থেকে এস এর একটা মান তোমরা বের করতে পারবা, একটা এস এর মান আসবে। এখন আমাদের কি বলছে? আমাদের বলছে যে সিলভার আয়নের ঘনমাত্রা, এই যে এটা সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে। তো সিলভার আয়নের ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা ইকুয়াল টু কি পাইছি আমরা এখানে? 2s পাইছি না? 2s, তাহলে 2 ইন্টু এস এর মান কি? এই যে এস এর মান একটা বাক্স, এখানে যেটা পাবো এটা এটা এটারে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই সিলভার আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে দ্রাব্যতার গুণফলের আর কিছু বাকি নাই, সব পারবা, সব যে কোনো ম্যাথ পারবা, কোনো প্যারা নাই। দেখো এই ম্যাথটা দেখো, না পারার কিছু আছে কিনা দেখো। কিছু নাই। বলছে MOH3 60 ml 0.03 মোলার। বলছে এই দ্রবণে OH3 এর ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে বের করো। এটা কোন বোর্ড? চট্টগ্রাম বোর্ড। OH মাইনাস হাইড্রোক্সিলের ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে বের করো। ঠিক আছে, এই যে এইটাতে, এই যৌগে যেখানে এর কি দেওয়া আছে, যেখানে এর ঘনমাত্রা দেওয়া আছে 0.03 মোলার। এটা কার ঘনমাত্রা? এটা হচ্ছে যৌগটার ঘনমাত্রা। তো চলো আমরা শুরু করি। কি দেওয়া আছে? MOH3। ওকে ফাইন, MOH3 OH3 ঠিক আছে। তো এখন এম কয়টা লিখবো? একটা, এম একটা আছে, এই যে একটা। এম এর উপর কত যাবে? এখানে কয়টা আছে? পাশেরটা আছে 3টা, তার মানে M3 প্লাস প্লাস OH কয়টা লিখবো? OH লিখবো 3টা, কারণ 3টা আছে। 3OH, উপরে আয়ন কয়টা দিব? এম আছে কয়টা? একটা, তার মানে এই যে এটা। তো এবার কত হবে? এটা হবে S, এটা হবে 3S। তার মানে এবার আমরা এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে MOH3 এর ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? দেখো এখানে কিন্তু মানে অন্যান্য গুলা কি হয়, যেমন আগেরটাতে কি হয়েছে? আগেরটাতে হয়েছে আমাদের কেএসপি দেওয়া আছে, আমরা এস এর মান বের করছি, বের করে সেটারে 2 দিয়ে গুণ দিছি। কিন্তু এইবার এস এর মান অলরেডি দেওয়া আছে, এটা কি ঘনমাত্রা না? এটা কি? এটা হচ্ছে ঘনমাত্রা। আর ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে এটাই হচ্ছে আমার এস। তাহলে MOH3 এটার ঘনমাত্রা দেওয়া আছে এস। এই যে এটা কত? এটা এস না? এটাও তো এস, এটাও আমরা এস ধরে নিলাম। এই যে এটাও আমরা এস ধরি। তাহলে এই যৌগটার ঘনমাত্রা দেওয়া আছে 0.03। তাহলে এখানে যদি আমাদেরকে বলে যে M3, এই যে M3 প্লাস, এটার ঘনমাত্রা কত হবে? এটার ঘনমাত্রা কত হবে? এটার ঘনমাত্রা হবে, এটার ঘনমাত্রা হবে এস। আর এস মানে কত? এস মানে ওই যে 0.03 মোলার, 0.03 মোলার। আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে এই যে এটা হাইড্রোক্সিলের ঘনমাত্রা। তাহলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত হবে? হাইড্রোক্সিলের ঘনমাত্রা হবে হচ্ছে 3s, তার মানে 3 ইন্টু 0.03। তার মানে আমাদের আর কেএসপি নির্ণয় করার কোনো দরকারই নেই, কারণ আমাদের ঘনমাত্রা চাইছে। বলছে ঘনমাত্রা অলরেডি ঘনমাত্রা দেয়াই আছে, তো 3 দিয়ে গুণ করে দিলাম। দিলে এখানে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের, এটা কি পাবো? এটা হচ্ছে মোল পার লিটারে পাবো, কারণ এটা কি? এটা হচ্ছে এম। এই এম মানে কি? এম মানে হচ্ছে মোল পার লিটার। এখন এটা তুমি কিসে নিবা? এটা হচ্ছে তুমি গ্রাম পার লিটারে নিবা। বলছে গ্রাম পার লিটার এককে বের করতে। তো এখানে দেখো
গ্রাম পার মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কেমনে যায়? মোল পার লিটার থেকে যে n ইকুয়াল টু W/m, এখান থেকে W ইকুয়াল টু n ইন্টু m, এই যে এটা তাই না? তো এটা যদি হয়, এটা লিখে দিই আমরা, লিখে দিই। এটাকে কি করবো আমরা, এই বাক্সটাকে আমরা m দিয়ে গুণ দিব। এখন হাইড্রোক্সিল m কত? অক্সিজেনের হচ্ছে 16 আর একটা হাইড্রোজেনের 1, তাহলে কত? 17 ইন্টু 17, তাহলে এখন হয়ে যাবে কি গ্রাম পার লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ, একদম সহজ জিনিস। পারবো তাই না? পারবো। ওকে, বলছে 100 ml এত মোলার কপার সালফেট দ্রবণে কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। কি দেওয়া আছে? কেএসপি দেওয়া আছে। বলছে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো। বাইরে কেএসপি দেওয়া আছে, এটা একটা AB2 টাইপের যৌগ, এটার কেএসপি দেওয়া আছে, এটার দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। এইসব ম্যাথ তোদের কাছে এখন কি? এখন এটা হচ্ছে বাচ্চাদের ম্যাথ, বাচ্চাদের। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের হোম কাজ, পারবা। ওকে, এরপর ম্যাথটা দেখি। বলছে উদ্দীপকের কোন দ্রবণটি পানিতে অধিকতর দ্রবণীয় গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোনটা পানিতে অধিকতর দ্রবণীয়? আচ্ছা, এরকম একটা ম্যাথ আমরা আজকে করছিলাম কিনা দেখো তো। এই যে যার দ্রাব্যতা বেশি সে বেশি দ্রবণীয়, যার দ্রাব্যতা মানে কি এস এর মান, যার এস এর মান বেশি সে বেশি দ্রবণীয়, যার এস এর মান কম সে কম দ্রবণীয়। তাহলে এখানে আমরা কি করব? বেসিক্যালি এখানে আমরা কি করব? এখানে যে একটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা ঠিক আছে, এটার কি দেওয়া আছে? এটা দেওয়া আছে কেএসপির মান, এই যে কেএসপির মান দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি? আরেকটা দেওয়া আছে হচ্ছে সিলভার সালফেট, এটা দেওয়া আছে কি মান? এটারও দেওয়া আছে কেএসপির মান। এখন বলছে কোনটা বেশি দ্রবণীয়, কোনটা অধিকতর দ্রবণীয়। তাহলে আমরা কি নির্ণয় করবো বলতো ভাইয়া? আমরা দুইটার কেএসপি থেকে দুইটার এস এর মান নির্ণয় করব। এস এর মান নির্ণয় করে যার এস এর মান বড় সে বেশি দ্রবণীয়, যার এস এর মান ছোট সে কম দ্রবণীয়। শেষ শেষ। তাহলে এই জিনিসটা তোমাদেরকে আমি হোম কাজ দিয়ে দিলাম। কারণ কি? কারণ সেম ম্যাথ আমরা আজকে করছি, এটা হোম কাজ। যদি না পারলে প্রথমে কি করব? প্রথমে কান ধরে 100 বার উঠা বসা করবো, যে আগের ম্যাথটা আমরা ঠিক মতো বুঝি নাই। তারপর আমরা এটা সরাসরি আমাকে জানাবো, ওটা আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ওইখানে তুমি বলবা, ইনশাআল্লাহ ভাইয়া সেটা সলভ করে দিব, কোনো সমস্যা নেই। বাট ইউ হ্যাভ টু ট্রাই। তোমার চিন্তা করতে হবে, মাথা খাটাইতে হবে, চেষ্টা করতে হবে, মাঝে মাঝে খাতাটা ছিঁড়ে ফেলতে হবে, তারপর বেহায়ের মতো আবার বসতে হবে। মনে রাখবা, সব থেকে বেশি বেহায়া হবা পড়ার টেবিলে। যতই না পারো ততই বেহায়ের মতো বসে থাকতে হবে। যে যত বেশি পড়ার টেবিলে বেহায়া হইতে পারবা, সে তত বেশি জীবনে সফল হইতে পারবা। ঠিক আছে? এটা একটা অধ্যবসায়ের ব্যাপার। সবসময় মেধাবী হইতে হয় ব্যাপারটা এরকম না, চেষ্টা থাকতে হয়, কনসিস্টেন্সি থাকতে হয়। অনেক মেধাবী আছে যারা পড়ার টেবিলে বসার সময় পায় না, ওই মেধা দিয়ে তার যে টার্গেট সেই টার্গেটে যাইতে পারে না। ঠিক আছে? এখন তুমি বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ডিএমসি না হইলে যে জীবন শেষ তা কিন্তু না, ওরকম কিছুই না। লাইফ সৃষ্টিকর্তা তোমার যখন পাঠাইছে, তোমার রিজিক, তোমার চাকরি, তোমার সবকিছু সৃষ্টিকর্তা তোমার হাতে দিছে। এখন তুমি কতটুকু চেষ্টা করবা সেটার উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু যাবা। কিন্তু লাইফ শেষ না, ওটা নিয়ে প্যারানোর দরকার নেই। তবে তুমি যেহেতু স্বপ্ন দেখতেছো, সেই স্বপ্নটার ওই পর্যায়ে পৌঁছানোর জন্য তোমার পর্যাপ্ত চেষ্টা করতে হবে, পর্যাপ্ত অধ্যবসায় থাকতে হবে, এবং পড়ার টেবিলে প্রচন্ড রকমের বেহায়া হইতে হবে। যতই না পারি চেষ্টা চালিয়ে যেতে হবে, পড়ার টেবিল থেকে উঠা যাবে না। ঠিক আছে? এইটুকু প্রচেষ্টা করলে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের অদক্ষেপ পড়বে কি পড়বে না এই ম্যাথ। তো এই ম্যাথে আজকে আর ঢুকলাম না, আমি এতটুকুই রাখলাম। এই ম্যাথগুলো তোমরা করো। এই দ্রাব্যতার গুণফলের ম্যাথগুলোর উপর তুমি যদি প্রো হয়ে যাও, তোমার যদি আর কোনো না থাকে, প্যারা না থাকে, তাহলে সামনের যে ম্যাথগুলো আসে চুটকির ব্যাপার, মানে চুটকির ব্যাপার, এর যে কোনো ম্যাথ তুমি সাথে সাথে করে ফেলতে পারবা। এই জন্য এই ম্যাথগুলো আমি অনেকগুলো প্র্যাকটিস করাইছি, সবগুলা টাইপ করাইছি, কোনো কিছু বাদ নাই। তুমি যে কোনো ম্যাথ এখন দেখলেই পারবা ইনশাল্লাহ। এই দুইটা ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করো, সামনের ক্লাসগুলো তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে। সামনের ক্লাসগুলো বলে দিই ভাইয়া, আমার হচ্ছে, তোমরা জানো আমি ঢাকার বাইরে গেছিলাম, ফ্যামিলি ইস্যু ছিল, তো ইমার্জেন্সি রিজনে হচ্ছে আমি বাড়িতে গেছি।
সেখান থেকে শুধুমাত্রই তোমাদের ক্লাস নেওয়ার জন্য, এই শুট দেওয়ার জন্য আমি দৌড়ে আসছি, শুধু তোমাদের ক্লাস নেওয়ার জন্য। এবং এই তোমাদের ক্লাস নিয়ে দ্রাব্যতার পার্টটা শেষ করে আমি আবার বাড়ি চলে যাবো 1 সপ্তাহ ছুটিতে। সো তোমাদের আগামী যেই দ্রাব্যতার যে আরো 2টা ক্লাস আসবে, 2টা ক্লাস লাইভ হবে না, 2টা ক্লাসই ভাইয়া রেকর্ডেড দিয়ে দিব, এবং কালকে পরশু এগুলো ওয়েবসাইটে প্লেস করে দিব এবং গ্রুপে তোমাদেরকে লিঙ্ক সহ জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো তোমাদের সাথে মনে হয় লাইভ ক্লাসে এই চ্যাপ্টারে আর আমার দেখা হচ্ছে না, আবার কোনো না কোনো চ্যাপ্টারে অনেকদিন পর দেখা হবে, ঠিক আছে? সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে, রেকর্ডেড ক্লাসে আবার, তো মানে লাইভ ছাড়া রেকর্ডেড ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে বাচ্চারা? আল্লাহ হাফেজ।